এখন এরাও যদি মনে করে যে আমাদের উপরে কি আছে, আমরা যা বলবো তাই হবে, কালকে বললাম ওই ভবন ভাঙা হয়ে গেল, আমি কত পাওয়ারফুল। তো এরা যারা ভাবে এটারও শেষ আছে ভাই। আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে, আমরা কাকে আনলাম, আমরা কাকে আনলাম? যারা এলো তারা কি নতুন কিছু এলো? সার্জিস আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন না ভাই। ওনার তো ভিডিও দেখি যে ওনার মুজিব কেমন, মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা, সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে। তো উনি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মুগ্ধ ছিলেন। তারপর সুযোগ বুঝা, পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন। তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা, সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে? এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে। আমি 2-3টা কারণ বলি আপনাকে। প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা। তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি, আমি নেতা হই, আমার প্রাপ্তিযোগটা আমার খুব স্মুথ হবে। প্রাপ্তিযোগটা কি ধরনের? আমি এই জাতীয় কি এটার নাম করেছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে, আমি যদি এই দলের প্রধান হই, আমি যে কোনো সময় সচিবালয়ে ঢুকতে পারবো, আমি যে কোনো সময় তদবির করতে পারবো, আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি, আমি সেক্রেটারি। মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য 1-1.5 কোটি টাকা ইজিলি সবাই খরচ করতে পারতো। আসলে একটা বড় দল কাকে বলে? যাকে বড় দেখায় সে বড় দল। একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে, সে কি আসলে বড় না? বড় দেখায়, অনেক কিছুই বড় দেখায়। আমি এই দলটাকে বড় দল মনে করি না। এই কারণে মনে করি না, দেখেন একটা গাছ, একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না, মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে। এবং মাটির নিচে শেকড় যেতে সময় লাগে। উনি দেখলাম যে হিসাব দিয়েছেন যে ওনার কি পরিমাণ সম্পদ আছে কি নাই, এই হিসাবটা দিয়েছেন। তো এটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি হিসাবটা দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে, তাই না? কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরো কিছু দেন। আরো কিছু কি দেন? উনি 6 মাসটাকে দায়িত্বে ছিলেন। এই 6 মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন, এটা আমি আশা করব। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টাদের মধ্যে একজন। তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন। অপকর্ম শিরোনাম হলো কোনটা, সবচেয়ে শিরোমণি কোনটা? সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। ভাই, আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাসে আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে, একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে। উনি করেছেন। উনি করে ওনার বাহাদুরিটা দেখিয়েছেন। কিন্তু এত দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা, তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। ওনার কাছে আমি দাবি করবো যে উনি যেন এটা বলেন যে এটা করাতে দেশের কি লাভ হয়েছে, জাতির কি লাভ হয়েছে, অথবা মিডিয়ার কি লাভ হয়েছে। যদি উনি বলতে না পারেন তাহলে তো ওনার ব্যর্থতা। এই বিষয়ে আমাদের আজকের ছাত্রদের যে রাজনৈতিক দল এবং সার্জিস আলমদের যে আচরণ, এটা কি নতুন করে আমরা আওয়ামী লীগের আবার কপি আনতেছি কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন উত্তর দেবেন? না, দেখেন, যিনি প্রশ্নটা করেছেন, আমরা আওয়ামী লীগের আবার কপিকে আমদানি করছি কিনা, অথবা তাদেরকে পাচ্ছি কিনা উপহার হিসাবে, এই যে কথাটা উনি বলেছেন, উনি কেন বললেন? আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন। তো ওনার সঙ্গে তো সার্জিস আলমের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। সার্জিস আলম কি ওনার পাকা ধানে যে মই দিয়ে আসছেন তা তো করেন নাই। তাহলে ওনার এটা কেন মনে হলো? এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচরণ আমাদের কাছে ভালো ঠেকছে না। যেমন ভালো ঠেকতো না আগে ছাত্রলীগের আচরণ, আগে আওয়ামী লীগের লিডারদের আচরণ। উনি কিন্তু ওই তুলনাটা করলেন। আপনি যদি বলবেন না উনি আওয়ামী লীগের লোক, তো উনি আওয়ামী লীগের লোক হলে তো আওয়ামী লীগের ওই নেতাদের সাথে তুলনা করতেন না। কারণ ওনার কাছে তো আওয়ামী লীগের নেতারা ভালো, যদি আওয়ামী লীগের লোক হইতো।
তো উনি তো আওয়ামী লীগের লোক না ভাই, যতটুকু আমি বুঝতে পারলাম। তাহলে উনি কেন এটাকে সেই সমালোচনা করছেন? মানে মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে, আমরা কাকে আনলাম? আমরা কাকে আনলাম? যারা এলো তারা কি নতুন কিছু এলো? সার্জিস আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন রে ভাই। ওনার তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন, মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা, সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে। তো উনি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন। তারপর সুযোগ বুঝা, পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন। তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা, সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে? নাও হইতে পারে। হয়তো উনি যে বলতেছেন উনি হয়তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে। আমি জানি না উনি কি আচরণ, কোন আচরণ দেখে বলছেন, কিন্তু আছে তো এদের মধ্যে সেই অধ্যত্ত তো আছে। আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের তাকে ভালোবাসতে হবে, এদেরকে ভালোবাসতে মন চায় না তো। তাহলে কি করতে হবে যে তাদেরকে আমরা ভালোবাসবো, বা এটা তারা বুঝবে তাদের রাজনৈতিক কি করতে দলের হবে। চ্যালেঞ্জ কি থাকতে পারে? চ্যালেঞ্জ এদেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে, এদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। শুনেন, মানুষ অধ্যত্ত পছন্দ করে না, এগুলো প্রথম কথা। আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না, একে বাতিল করো, এরে বাদ দাও, এরে ছুঁড়ে ফেলো, এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না। এরা প্রথমে এসেই কি করলো? সংবিধান মানি না, বঙ্গবন্ধু মানি না, ৭ই মার্চ মানি না, সব মানি না। তো এটা তো মানি না কোম্পানি হয়ে গেছে। তাহলে এতদিন যারা এগুলো করছে, এগুলি কি মানে বাড়াবাড়ি ছিল? আমি শেয়ার করবো না, শেখ হাসিনার অনেক বাড়াবাড়ি ছিল। সে যে সব কিছুতে তার বাপের নাম বসানো, তার মায়ের নাম বসানো, তার ভাইয়ের নাম বসানো, ভাইয়ের বউয়ের নাম বসানো, এই যে যেগুলো সে করছে, এগুলো টু মাচ। উনি মনে করতেন, উনি বলতেন হতো এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আসলে কি তাই করছে? তো করে না। একজন লোক ওনাকে দেশ স্বাধীন করতে পারে নাকি? এটা কি মানে আপনার টেবিলে বসে স্বাধীন হয়েছে নাকি? যে কাগজ দিয়ে সিগনেচার এগুলো তত হয়নি রে ভাই। এই দেশে যদি শেখ মুজিব যদি সব স্বাধীন করে দিত, তাহলে এই যে 30 লাখ লোক মারা গেল, এগুলি কেমনি মারা গেছে? এদের জীবনে কোনো মূল্য নাই। তো এটা তো হয় না, স্বাধীন কখনো এক হয় না। শেখ হাসিনা প্রচার করার চেষ্টা করছে যে আমার বাপ স্বাধীন করছে। এই কথা বলার মাধ্যমে সে পুরো জাতিকে অপমান করছে। তার বাপকে উপরে তুলতে পারে নাই। তার বাপকে উপরে তোলার চেষ্টা করে কি হয়েছে, এখন তার পরিণতি আমরা দেখতেছি। তো শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব একজন জাতীয় নেতা, জাতীয় নেতাকে সে আওয়ামী লীগের নেতা বানাই দিছে। যে কারণে আওয়ামী লীগের দলের যে পরিণতি, আওয়ামী লীগ দল বলবো না আমি, আওয়ামী লীগ সরকারের যে পরিণতি, সেই পরিণতির ফল তার মূর্তি, তার আপনার বিভিন্ন রকম কোলা যেগুলো ছিল সব এগুলো ভোগ করতেছে। নামকরণগুলি বন্ধ হচ্ছে একটার পর একটা, নামকরণ উঠে যাচ্ছে একটার পর একটা। এগুলো ওনার বাড়াবাড়ি কেমন হয়েছে? তো সেই বাড়াবাড়ি যেটা হয়েছে, সেই বাড়াবাড়ি আমরা আবার রিপিট দেখতে চাই না। আমরা এটা কোনো অবস্থায় এটা আবার রিপিট দেখতে চাই না। কাজে বুঝতে হবে যে জনগণ আসলে কি চায়। জনগণ অধ্যত্ত পছন্দ করে না, জনগণ অপমান পছন্দ করে না। শেখ হাসিনা মানুষকে অপমান করছে, শেখ হাসিনা মানুষের কষ্ট নিয়ে রসিকতা করেছে। এই যে অনেক ওই দিন দেখলাম এক জায়গায়, একটা ফেসবুকে একজন লিখেছে যে রমজান মাস আসতেছে, আমরা আমাদের আপারে খুব মিস করতেছি, এখন আমাদের ওই আপনার দিয়া কি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানানোর রেসিপি আমাদেরকে কে দিবে? এগুলো যোগ হচ্ছে ওনাকে নিয়ে হাসি তামসা হচ্ছে। তো এগুলো তো উনি ক্রিয়েট করেছেন। এর জন্য কিন্তু যারা এই রসিকতা করছে তারা দায়ী না, যিনি ওই রেসিপি দিতেন তিনি দায়ী। তিনি মনে করেছেন এটা আমার কোনো শেষ নাই, আমি অনন্তকাল থাকবো। তো অনন্তকাল এখন এরাও যদি মনে করে যে আমাদের উপরে কি আছে, আমরা যা বলবো তাই হবে। কালকে বললাম ওই ভবন ভাঙা হয়ে গেল, আমি কত পাওয়ারফুল। তো এরা যারা ভাবে এটারও শেষ আছে ভাই। আসলে একটা বড় দল কাকে বলে? যাকে বড় দেখায় সে বড় দল। একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে, সে কি আসলে বড়? না, বড় দেখায়, অনেক কিছুই বড় দেখায়। আমি এই দলটাকে বড় দল মনে করি না। এই কারণে মনে করি না, দেখেন একটা গাছ, একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না, মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে। এবং মাটির নিচে শেকড় যেতে সময় লাগে, শেকড়েরও সময় লাগে, মাটিরও সময় লাগে সেই শেকড়টাকে আঁকড়ে ধরার।
এটা এত দ্রুত হয় না। এই দলের কোনো হোমওয়ার্ক নাই। এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে, এসেই তারা দাবি করা শুরু করেছে যে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি, আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি, আমরাই অমুক করেছি, আমরাই তমুক করেছি, অতএব সব কিছু আমাদের হাতে থাকবে, আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে, আমরাই দেশ গড়ব, এরকম কথা এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে। এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কিনা তারা এই দিকে একবার তাকায়ও নাই, যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি। এটা হলো রিয়েলিটি। সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে, কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে, মনে করে না। আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান, সেই প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম, ভরসার নাম না। যতক্ষণ পর্যন্ত এরা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না। এখন সেটাকে বড় দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে। এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে। যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে, এটা হচ্ছে কিংস পার্টি। সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো শেকড় নাই, যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই, যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম, উনি বলেছেন যে ওনার ব্যাংকে 6 মাসে মাত্র 10 লাখ টাকা ঢুকেছে, ওনার এখন মাত্র 1 লাখ টাকার স্থিতি আছে। একটা 2 লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে যাচ্ছেন কালকে। 2 লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন? কত কোটি টাকা ব্যয় হয়? টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা কোত্থেকে আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই। এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানুধ্যায়ীরা দিচ্ছে, কোনো শুভানুধ্যায়ী নাই বাংলাদেশে। কে শুভানুধ্যায়ী? নাম দেখ, সবগুলো শুভানুধ্যায়ী নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই শুভানুধ্যায়ী 1 লাখ টাকা দিচ্ছে, এই শুভানুধ্যায়ী 1 কোটি টাকা দিচ্ছে, দেখ নামের তালিকা দেখতে চাই। এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই। দেখাতে পারবে? ট্রান্সপারেন্ট হোক, ট্রান্সপারেন্ট দেখতে চাই, ট্রান্সপারেন্সি দেখাতে পারবে না? পারবে না। এটা আরেকটা গড্ডালিকা প্রবাহে ঢুকছে। এবং আমি মনে করি না রেহমান সুমান সাহেবের বয়স হয়েছে, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, উনি ঠিক বলেন নাই। উনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না। এটা সেই তৃতীয় দল, প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না। দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে পদ নিয়ে। আমি আজকের পত্রিকা, বিভিন্ন পত্রিকা এই দলের 7 জন লোকের নাম পেয়েছি, যার নাকি 7 জন লোক থাকতেছে। নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, তারপরে আপনার হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, এরকম পেলাম। এই সবগুলি ঢাকা ইউনিভার্সিটির। এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে। আমি 2-3টা কারণ বলি আপনাকে। প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা। তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি, আমি নেতা হই, আমার প্রাপ্তিযোগটা আমার খুব স্মুথ হবে। প্রাপ্তিযোগটা কি ধরনের? আমি এই জাতীয় কি এটার নাম করেছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে, আমি যদি এই দলের প্রধান হই, আমি যে কোনো সময় সচিবালয়ে ঢুকতে পারবো, আমি যে কোনো সময় তদবির করতে পারবো, আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি, আমি সেক্রেটারি। মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য 1-1.5 কোটি টাকা ইজিলি সবাই খরচ করতে পারত। কেন বলেন? কেন? কারণটা হলো যে এই টাকাটা আমার উঠে আসবে 6 মাসের মধ্যেই। একটা উপজেলা পর্যায় পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন, উনি অবাধে থানায় যেতে পারতেন, এর নামে মামলা করেন, ওকে ধৈর্য আনেন, ওরে বাইন্ধা আনেন, ওরে পিটারাই না, এগুলো বলতে পারতো, ইনস্ট্রাকশন দিতে পারতো। পুলিশ তার কথা শুনতে বাধ্য হতো। কেন বাধ্য হতো? বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওখান থেকে বদলি করা তার জন্য 1-2 মামলা ছিল। লোকে এই জন্য ভয় পেত। মানে সরকার এবং প্রশাসন
যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায়। ছাত্রলীগ তো একটু খুব পাওয়ারফুল ছিল, এখন হয় না কেন? সরকারে তারা নাই, এই জন্য নাই। কালকে আওয়ামী লীগ সরকার আসুক, দেখবেন আবার ছাত্রলীগ পাওয়ারফুল হয়ে গেছে। কালকে বিএনপি সরকার আসুক, দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে। তাদের কথায় সব চলবে। এটা কতদিন চলবে? যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলেও আমার কোনো সমস্যা হবে না। যদি প্রশাসন এটা বুঝে, থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র নেতাকে তার কথা অনুযায়ী না চলি, আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি, তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না, তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না। কিন্তু এখন তারা সেই ভয়টা পায়। চট করে যদি বলে বসে, এখনকার যে যারা ছাত্র আছে, যে কোনো একদম ওসিকে বলে বসলো, এ তো স্বৈরাচারের দোষর। ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে, সে জানে। সিম্পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট, সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই যে এএসপি হচ্ছে না, এএসপির যেদিন পরের দিন তাদের পাসিং আউট, পরের দিন পাসিং আউট ছিল, ওই দিন তারা বেরিয়ে যাবে, ট্রেনিং সব শেষ। ওই একটা ছাত্রের একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গেছিল। শুনলাম এর মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে, তাও 6 জনের চাকরি গেছে। 6 জন এএসপি, যা নাকি 40তম বিসিএস এ পুলিশ হয়েছিল, সেরকম 6 জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে। অথচ এই 40তম বিসিএস এর অন্যান্য ক্যাডার যারা, তারা কিন্তু সবাই চাকরি করতেছে। পুলিশ এটা যেহেতু অন্য ক্যাডারের চেয়ে 1 বছর বাড়তি ট্রেনিং করতে হয়, এই ট্রেনিং এর কারণে একটু সময় পাইছে, এর মধ্যে ওই সেকেন্ড ইয়ারের পুরার স্ট্যাটাসের কারণে 6 জনের চাকরি নাই। আপনি ভাবতে পারেন 6টা ছেলে, 6টা মেয়ে, ছেলে মেয়ে যাই থাক, ওরা যে কজন আছে, এরা পরিশ্রম তো করেছে। তাদের অপরাধ কি? তাদেরকে মনে করা হচ্ছে তারা একসময় ছাত্রলীগ করতো। ছাত্রলীগ তো অনেকেই করতো। ওই 40তম বিসিএস অন্য ক্যাডার যারা ছাত্রলীগ করতো, তাদেরকে বাদ দেন না কেন? তারা তো চাকরি করতেছে, বেতন তুলতেছে, তাদেরকে বাদ দিচ্ছেন না কেন? পারছেন না কেন? তো এইখানে এসে আপনার যত গুরুত্ব কেন? এইগুলি হয় কি জানেন, এখন তারা পাওয়ারফুল। যদি এই সরকার না থাকে, কালকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্টকে ওই সেকেন্ড ইয়ারের ছেলে ওই আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন স্ট্যাটাসে কাজ করবে? করবে না। তারা জাজ করবে, জাজ করে দেখবে আসলে কি, সে কি অযোগ্য কি যোগ্য, এটা দেখবে। কিন্তু এখন তা হচ্ছে না, কারণ বললেই হয়ে যায়। এখন তারা রাষ্ট্রপতির উপর দাবি করে, বললেই হয়ে যায়। ওইখান থেকে বিদেশ থেকে 1 লোক বসে বলে এটা ভাঙো, ওটা করো, পাবলিক করে, বললেই হয়ে যায়। তো সরকার যখন দুর্বল হয়, সরকারের যখন নৈতিকতা যখন দুর্বল থাকে, এগুলি ঘটতে থাকে।